हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू WBPSC वाला यूट्यूब অফিসিয়াল চ্যানেল। তোমাদের আজকে আমি তোমরা দেখতেই পাচ্ছ উর্দির লড়াইয়ের সেকেন্ড ক্লাস। উর্দির লড়াই মিন্স WBP এবং কেপি কনস্টেবল এবং এসআই ক্ষেত্রেও এটা তোমাদের কাজে লাগবে এই ক্লাসটি। যে ধরনের অঙ্ক আসতে পারে সেখানে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন একটি ক্লাসে মানে একটি ভিডিওতে তোমরা মোটামুটি 2 থেকে 3টে করে চ্যাপ্টারের আলোচনা পাবে এবং বেসিক আলোচনার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করেছি সেই আলোচনার উপর কিছু ডিসকাশন রাখতে, যাতে অঙ্ক পরীক্ষা হলে গিয়ে কত সহজে করা যায় সেই ধারণাটা তোমার মধ্যে একদম পরিষ্কার হয়ে যায়। তো আজকে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সের সেকেন্ড ক্লাস উর্দির লড়াই, টার্গেট এক্সাম অবশ্যই WBP এবং কেপি কনস্টেবল। আজকে দেখো তোমাদের জন্য যে চ্যাপ্টারগুলো আমি রেখেছি সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, ওকে, মিক্সচার্স মানে অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, প্রবলেম অন এজেস এবং বয়স সংক্রান্ত অঙ্ক। তার মানে অনুপাত, সমানুপাত, মিশ্রণের অঙ্ক এবং বয়স সংক্রান্ত অঙ্ক। যেই অঙ্কগুলো, যেই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু বেশিরভাগ রেশিওর ওপর ডিপেন্ড করে। অনুপাতের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে খুব ইজিলি কিন্তু এই চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারি, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করতে পারি। দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের খাতা পেন হয়তো নাও লাগতে পারে। আমি তোমাদের এখানে দেখাবো যে খাতা পেন ছাড়াও আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করতে পারি, পাশাপাশি আমি বলে দেবো ডিটেলসে করলে কীরকমভাবে করতে হবে। তবে তোমাদের টার্গেট ডেফিনেটলি থাকবে কিভাবে সহজে তাড়াতাড়ি পরীক্ষা হলে অঙ্ক করা যায় সেইটা এই ক্লাস থেকে শিখে নেওয়া। শুরুতেই আমি বলেছিলাম, এই যখন আমি প্রথম ভিডিওটা দিয়েছিলাম সেই ক্লাসটা যারা দেখে নিয়েছো অলরেডি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যারা দেখে নিয়েছো তারা লক্ষ্য করেছো এই বিষয়টি যে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমি ডিসকাশন রেখেছি বেসিক থেকে, যাতে যারা একদম ফার্স্ট টাইমও অঙ্ক দেখছো, ফার্স্ট টাইম ভাবছো এই পরীক্ষাগুলোতে বসবে, তাদেরও মনে হয় না খুব একটা অসুবিধা হবে যেই চ্যাপ্টারগুলো আলোচনা করছি সেই চ্যাপ্টারগুলোর ডিসকাশন নিয়ে। তাহলে রেশিও নিয়ে যদি আমি বলতে থাকি, অনুপাত ও সমানুপাত যদি আমি বলি, সাপোজ ধরো বললাম 2:3, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি অ্যান্টিসিডেন্ট বা প্রথম পদ, আর এটাকে বলছি কনসিকুয়েন্ট বা উত্তর পদ বা পরপদ। এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে উত্তর পদ বা পরপদ। তো রেশিওকে মোটামুটি দেখো আমরা রাইট রেশিওটা অলওয়েজ নিচে নিয়ে আসি, তার মানে 2/3 কিন্তু লিখতেই পারি 2:3 এর বদলে। এবার প্রশ্ন, রেশিওকে কিন্তু অনুপাতকে আবার আমরা এক কথায় তোমার সিম্পলেস্ট ফর্ম অফ ফ্র্যাকশনও বলতে পারি, যে ভগ্নাংশের সরলতম আকারকেও কিন্তু আমরা অনুপাত বলি। কেন? দেখো তার বলার একটা কারণ আছে। যদি আমরা বলি 4:8, এটাকে কিন্তু আমরা রেশিও বলতে পারছি না পারফেক্ট, তার কারণ এটা কিন্তু সিম্পল ফরমেশনে নেই। আমাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 1, 4 দিয়ে কাটলে 2, তখন কিন্তু আমি অনায়াসে বলতে পারি রেশিওটাকে আমি সিম্পলিফাই করে নিলাম, রেশিওটাকে আমি সরল আকারে পরিণত করে নিয়েছি। তাহলে সিম্পলিফাইড ফর্ম অফ ফ্র্যাকশনই হচ্ছে আমাদের রেশিও। যেরকমভাবে অনুপাতটাকে দেখো আমি ছোট করে নিলাম এবং আমরা কিন্তু সরল আকারে করে নিলাম, এটা করতেই হবে রেশিওর ক্ষেত্রে। এবার যদি তোমাকে বলা হয়, আচ্ছা বলো তো 2:3 এর ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত, ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত কী হবে বলো? তুমি সরাসরি এটাকে 3:2 করে দেবে। কি করলে? জাস্ট উল্টে দিলে। দুটোর ক্ষেত্রে ইনভার্স রেশিও আমরা কি করে বার করি? জাস্ট উল্টে দিই। আসলে ইনভার্স রেশিও মানে কি সেটা একটু জানাটা খুব জরুরি। আসলে ইনভার্স রেশিও মানে হচ্ছে, যদি 2:3 এর ইনভার্স রেশিও আমি তোমাদের দেখাতে চাই, তোমরা কি করবে? ডেফিনেটলি 1/2:1/3 করে দেবে, তাই না? কিন্তু দেখো 1/2 আর 1/3 এই ফর্মে তো রেশিওকে রাখা যাবে না। সেই জন্য আমরা কি করছি? মাল্টিপ্লাই করছি 2 আর 3 এর এলসিএম 6 দিয়ে। সরাসরি আমরা কত পেয়ে যাব বলো? সরাসরি আমরা পেয়ে যাব 3:2 পেলাম, একদম পেলাম, 3:2 পেয়ে গেলাম। তার মানে দেখো 2:3 ইনভার্স রেশিও যেটা আমি লিখে দিয়েছিলাম অলরেডি 3:2, সেটা কিন্তু দেখো বের করতে হলো। কোনো প্রয়োজন নেই এইভাবে বের করা, তুমি সরাসরি জাস্ট 2:3 কে উল্টে দাও, 3:2 হয়ে যাবে। জাস্ট 2:3 কে উল্টে দাও, 3:2 হয়ে যাবে, কারণ ব্যস্ত অনুপাত আমরা এইভাবেই বের করি। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার ব্যস্ত অনুপাত যদি একাধিক অনুপাত থাকে, মানে 2 এর অধিক থাকে, তখন আমরা কিভাবে বার করব? ধরো 1:2:5 এর যদি ব্যস্ত অনুপাত বার করতে দেওয়া হয় বা ইনভার্স রেশিও বার করতে দেওয়া হয়, ইনভার্স রেশিও ব্যস্ত অনুপাতের ইংলিশে আমরা বলছি ইনভার্স রেশিও,
কি হবে? কিছুই না। এইভাবে করতে গেলে টাইম নষ্ট হবে। তার থেকে আরেকটা ট্রিমেন্ডাস শর্টকাট দেখে নাও, সেটা হচ্ছে যখন এইটা করব বাকি দুটোকে গুণ করে দেব, যখন এটা বার করছি বাকি দুটোকে গুণ করে দিচ্ছি, যখন তৃতীয়টা বার করছি তখন কিন্তু তোমার আচ্ছা একটু দেখাই, আমি প্রথমে বার করব এটা, ডেফিনেটলি এটা 1:2:5 বের করতে চাইছি ইনভার্স রেশিও। কনসেপ্টটা আবার বলি একটু শর্টে, যখন এটা বার করছো তখন বাকি দুটো গুণ করে দাও। মানে আমি আবার একটু মুছে বলছি, তোমাদের সুবিধা হবে। 1:2:5 নিয়েছিলাম, আমি বার করছি প্রথমটা, কারণ প্রথমটাতেই আমি বার করব নাকি, প্রথমটা বার করব যখন বাকি দুটো গুণ করো, যখন দ্বিতীয়টা বার করব বাকি দুটো গুণ করো, যখন তৃতীয়টা বার করব তখন কিন্তু বাকি দুটো গুণ করো। মানে আমরা কিন্তু দেখো 10:5:2 পেয়ে গেলাম। যেটা বার করব তাকে বাদ দিয়ে দেবে, বাকি দুটো গুণ করবে। এটা বার করছো বাকি দুটো গুণ করো, এটা বার করছো বাকি দুটো গুণ করো, সরাসরি আমরা পেয়ে গেলাম ইনভার্স রেশিও। কিন্তু এইভাবে আমরা বের করতে পারি। এবার আসবে সমানুপাত। তার আগে একটু বলে নিই, সমানুপাতের আগে একটু আলোচনা করতে হবে। যেমন ধরো তোমাদের বলা হলো A:B, সাপোজ দেওয়া আছে 2:5, B:C ধরো আমাদের কাছে দেওয়া রইল 3:7, ধরো C:D আমাদের কাছে দেওয়া রইল 1:4। সেক্ষেত্রে তোমাকে বের করতে বললো A:B:C:D। তুমি কিভাবে করবো? চটজলদি বের করার অনেক পদ্ধতি আছে। আমি একটা ট্রিমেন্ডাস শর্টকাট বলবো, বলছে 2, 3, 6, 1, 6। খেয়াল করো, 6 বেরিয়ে গেল, 3, 5, 15 আর 1 15, 15 বেরিয়ে গেল। 5, 7, 1 গুণ করলে 35 বেরিয়ে গেল, এবং 5, 7, 4, 35 আর 4 গুণ করলে আমরা 140 পেয়ে যাব। খেয়াল করো, এইভাবে কিন্তু আমরা সহজেই বের করতে পারি। স্টেপগুলো একটু ফলো করো। 2, 3, 6 প্রথম স্টেপ এটা, তারপরে স্টেপ এটা, তারপরে স্টেপ এটা, তারপরে কিন্তু এটা। এই হচ্ছে স্টেপগুলো। তাহলে দেখো খুব সহজে 2, 3, 1 গুণ করলে 6, 5, 3, 1 গুণ করলে 15, 5, 7, 1 গুণ করলে 35, 5, 7, 4 গুণ করলে 140। সরাসরি আমরা পেয়ে যাচ্ছি 6:15:35:140। ক্লিয়ার? একদম পরিষ্কার, জলের মতো ক্লিয়ার। একটু জানো, আশা করা যায় কোনো সমস্যা নেই। এই হচ্ছে তোমার অনেক সময় বের করতে দেয়, তোমরা এইভাবে বের করবে। আবার দেখো বলে যে সমানুপাত। সমানুপাত মানে কি? সমানুপাত মানে হচ্ছে তোমার প্রপোর্শন, আমরা ইংলিশে বলি। সাপোজ বলছি ABCD কন্টিনিউড প্রপোর্শনে আছে, তাহলে কিন্তু আমরা দেখাতেই পারি, কি পারি? A:B প্রপোর্শনাল টু C:D, প্রপোর্শনাল টু C:D। এই সাইনটাকে আমরা প্রপোর্শনাল সাইন বলছি, মানে সমানুপাত সাইন বলছি। সেক্ষেত্রে কি হবে? A/B ইকুয়াল টু C/D। তার মানে আমরা বলতেই পাচ্ছি A:D ইকুয়াল টু B:C। দেখো A:D ক্রস গুণ করলে ইকুয়াল টু B:C। ঠিক আছে, একদম পরিষ্কার, আমরা আরামসে দেখো বের করে ফেললাম। এবার যদি বলা হয় যে ABC কি কন্টিনিউড প্রপোর্শনে থাকতে পারে? একদম থাকতে পারে। A:B প্রপোর্শনাল টু B:C। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? A/B ইকুয়াল টু B/C। তার মানে B² ইকুয়াল টু AC। তার মানে B এর ভ্যালু কত? ডেফিনেটলি √AC। এই বিটাকে আমরা কি বলছি? এই বিটাকে আমরা কি বলতে পারি? এই বিটাকে কিন্তু আমরা বলতে পারি মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন। মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন, মনে থাকবে, মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন আমরা বিকে অনায়াসে বলতে পারি। এই হচ্ছে তোমার রেশিওর বেসিক আলোচনা। ঠিক আছে, তারপর আমরা আসব কিভাবে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করব, সেগুলো তোমার সঙ্গে ডিসকাস করব। ঠিক আছে, চলো আমি এবার আজকের আরেকটা চ্যাপ্টার এনেছিলাম, সেটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণের অঙ্ক আমরা কিভাবে ফাস্ট করব। তোমাদের আমি একটা স্লাইডে একটু দেখাতে চাইছি মিশ্রণ নিয়ে। সাপোজ ধরো আমি বললাম অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার। এই চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি মিক্সচারের কনসেপ্টে করতে পারো, অথবা অ্যালিগেশন পদ্ধতিও ব্যবহার করতে পারো। মিক্সচারের কনসেপ্ট যেমন করতে পারো, পাশাপাশি অ্যালিগেশনের কনসেপ্টও তুমি ব্যবহার করতে পারো। মানে আমি বলতে চাইছি এরকম, সাপোজ ধরো বলছি 50 টাকা কেজি এক প্রকার চাল
মেশানো হয়েছে 80 টাকা কেজি অপর প্রকার চালের সঙ্গে। মিশ্রিত চালের গড় মূল্য ধরলাম হলো 70 টাকা প্রতি কেজি। তোমার কাছে প্রশ্ন থাকবে এই দুটো চাল কি অনুপাতে মেশালে মিশ্রিত চালের প্রতি কেজির দাম হবে 70 টাকা প্রতি কেজি। ঠিক আছে, তফাৎ দেখো কত, তফাৎ 10, তফাৎ কত বলো, তফাৎ হচ্ছে 20, রেশিও পেয়ে গেলাম কত, রেশিও পেয়ে গেলাম 1:2। ঠিক আছে, এই হচ্ছে অ্যালিগেশন পদ্ধতি, মানে 50 কেজির অনুপাতটা 1 হবে, 80 টাকা কেজির অনুপাতটা 2 হবে। 50 টাকা কেজির অনুপাত 1, 80 টাকা কেজির অনুপাত 2। এবার এখানে কিছু বক্তব্য আছে আমার। কি বক্তব্য? সাপোজ ধরো আমি বলছি যে এই দুটোর মধ্যে, এই দুটো তিনটে ডেটার মধ্যে 50, 80, 70 মধ্যে কোনো একটা দেওয়া নেই, তোমার কাছে এই রেশিওটা দেওয়া আছে। সেক্ষেত্রে মনে রাখবে অ্যালিগেশন করলেও যে সময় লাগবে, তুমি মিশ্রণের কনসেপ্টে করলেও একই সময় লাগবে, এটা একটু মাথায় রাখো। সিমিলারলি এটাকে আমরা চিপার বলতে পারি, এটাকে আমরা ডিয়ারার বলতে পারি, এটাকে আমরা মিন বলতে পারি। ঠিক আছে, চিপার, ডিয়ারার, মিন। তাহলে খেয়াল করো এই তফাৎটা হয়ে গেল 10, এই তফাৎটা হয়ে গেল 20। আমি বলছি চিপারটা কিন্তু সবসময় আগে থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। অঙ্কে কাকে আগে দেওয়া আছে? আমি দেখতে পাচ্ছি অঙ্কে যদি চিপারকে আগে দেওয়া থাকে, চিপারকেই আগে রাখতে হবে, সেই অনুযায়ী তোমার কিন্তু রেশিও আসবে। আবার যদি ডিআরআর অঙ্কে থাকে, সেটা অঙ্ক পড়ে বুঝতে হবে অঙ্কে কী ধরনের ইনফরমেশন আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি কি করবে, ডিআরআরকে আগে রাখবে। কিন্তু আমি এখানে চিপারকে আগে রেখেছি, তাই রেশিওটা 1:2, ডিআরআরকে আগে রাখলে রেশিওটা 2:1 হচ্ছে, এটা আমরা ইজিলি বুঝতে পারছি। এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই মিন প্রাইসটা কি, এই মিন প্রাইসটা কি এই দুটোর থেকেই বড় বা দুটোর থেকেই ছোট হতে পারে? মিন প্রাইসটা না, একদম হতে পারে না। মিন প্রাইসটা ডেফিনিট দুটোর থেকেই ছোট বা দুটোর থেকেই বড় হতে পারে না। আইদার তোমার 50-এর ওপরে থাকবে অথবা 80-র নিচে থাকবে। তার মানে আমি বলতে চাইছি 80, 50 আর 80-র মাঝামাঝি কোনো ভ্যালু মিন প্রাইসটা কিন্তু হতে হবে। কারণ যদি কোনোভাবে দেখো এই দুটোর থেকেই বড় বা এই দুটোর থেকেই ছোট, আইদার অঙ্ক ভুল আছে বা তুমি অঙ্কটি বুঝতে ভুল করছো, যে কোনো একটা ডেফিনেটলি হতে হবে। তাহলে আমি বলছি যদি এই তিনটে ইনফরমেশন দেওয়া থাকে, অ্যালিগেশন উইল বি দ্য বেস্ট প্রসেস, যে প্রসেসটা আমরা করলাম। তুমি নিজের মতো করে মিলিয়েও দেখতে পারো যে এই প্রসেসে কি সত্যি আমাদের সঠিক আনসার আসলো। দেখে নিই, 1 কেজি 50 টাকা করে দাম কত? ডেফিনেটলি 50 টাকা। 2 কেজি 80 টাকা করে দাম কত? ডেফিনেটলি 160 টাকা। মোট দাম কত হলো? নিশ্চয়ই 210 টাকা। মোট কেজি কত হলো? ডেফিনেটলি 3। তাহলে গড় দাম কত? নিশ্চয়ই 3 × 7 = 21, শূন্য নিয়ে বসিয়ে দিলে 70। তার মানে দেখো গড় দামটা 70 কিন্তু ছিলই এবং মিলেও গেল, তার মানে আমাদের অঙ্ক একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আশা করা যায় একদম বুঝতে পেরেছো। এই পদ্ধতিটাকেই আমরা অ্যালিগেশন পদ্ধতি বলি। যে জিনিসটা মাথায় রাখার সেটা হচ্ছে যে রাশিটি নিয়ে তুমি অ্যালিগেশন করবে তার ঠিক ব্যস্তানুপাতে সম্পর্কিত যে রাশিটি, সেটা কিন্তু আসবে। আমি দেখো কি নিয়ে অ্যালিগেশন করলাম, প্রাইস নিয়ে, যথারীতি পরিমাণের বা অ্যামাউন্টের রেশিও আসলো, কারণ আমরা জানি প্রাইস আর অ্যামাউন্ট কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। এটা একটু মাথায় রাখো। যদি স্পিড নিয়ে অ্যালিগেশন করি, টাইম রেশিও আসবে। যদি প্রাইস রেশিও নিয়ে অ্যালিগেশন করি, কনজামশন রেশিও আসবে। এই জায়গাটা যদি একটু বুঝে দাও, দেখবে অ্যালিগেশন তুমি ইজিলি অ্যাপ্লাই করতে পারছো। যে যে জিনিসগুলো হতে পারে, যে জিনিসগুলো মনে রাখার দরকার বা প্রয়োজন, সেটা কিন্তু আমি বলে দিলাম। এবার আমি তোমাদের কাছে আসব আরেকটি চ্যাপ্টার নিয়ে, যেটা আজকে তৃতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে প্রবলেম অন এজেস, বয়স সংক্রান্ত আলোচনা। দেখো খুব সিম্পল, কোনো ফর্মুলা নয়, কোনো কিছু এক্সট্রা মনে রাখা নয়। কিভাবে এই অঙ্কগুলো করবো আমি শুধুমাত্র সেটা বলে দিই। ফাদার অ্যান্ড সান বলছে বাবার বর্তমান বয়স, আমি সাপোজ ধরো বাবার বর্তমান বয়স ধরলাম 50, ছেলের হচ্ছে 20। তাহলে বর্তমানে বাবার বয়স 50, ছেলের হচ্ছে 20। রেশিওটা কত হবে? যদি আমরা রেশিও করি 5:2। ঠিক আছে, নো প্রবলেম। এবার আমি বলছি 10 বছর পর বাবার বয়স কত হবে? 10 বছর পর বাবার বয়স কিন্তু 60 হবে, ছেলের বয়স কত হবে? 30 হবে। তখন কিন্তু দেখো রেশিওটা চেঞ্জ হয়ে গেল, রেশিওটা হয়ে গেল 2:1, রাইট? 2 30 দিয়ে কাটলে আর 30 দিয়ে কাটলে 1। আবার যদি বলি 10 বছর আগে, 10 বছর আগে বাবার বয়স ছিল 40, ছেলের বয়স ছিল 10। রেশিওটা কত বলো? ডেফিনেটলি 4:1।
তাহলে একটা জিনিস যেটা লক্ষণীয় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, 10 বছর আগে যাও বা 10 বছর পরে যাও বা বর্তমানের কথা বলো, রেশিওটা কিন্তু সবসময় পরিবর্তনশীল। রেশিওটা কিন্তু সবসময় পরিবর্তনশীল। দেখো পরিবর্তন হচ্ছেই রেশিওতে, এবং হবেও। 1 বছর পরেও রেশিও পরিবর্তন হবে, 1 বছর আগেও রেশিও পরিবর্তন হবে। কিন্তু বাবার ছেলের যে বয়সের তফাৎ, এখানেও 30 বছর ছিল অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অফ হিজ অর হার ফাদার, তখনও কিন্তু বয়সের ডিফারেন্সটা 30 হবে, এবং 10 বছর আগেও দেখো বয়সের ডিফারেন্সটা 30। তাহলে সবসময় বয়সের ডিফারেন্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 30। তার মানে ডিফারেন্স অলওয়েজ বি ফিক্সড, সবসময় কিন্তু পার্থক্যটি ধ্রুবক থাকবে। ধ্রুবক থাকবে না কোনটি? অনুপাতটি ধ্রুবক থাকবে না। তুমি চেঞ্জ করো বয়স, প্লাস করো বা মাইনাস করো, দেখবে অনুপাত কিন্তু পরিবর্তনশীল, অনুপাতকে পরিবর্তন হতেই হবে। এই হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্কের একদম বেসিক। 3টে চ্যাপ্টারের বেসিক বলে দিলাম, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচারের বেসিকটা বললাম, যে বেসিকটা একান্তই জানা প্রয়োজন অঙ্ক করার জন্য। এবং আরেকটা বলে দিলাম প্রবলেম অন এজেস বা বয়স সংক্রান্ত আলোচনায়, বয়স সংক্রান্ত আলোচনায় কি বিষয়টি মাথায় রেখে অঙ্কগুলি করতে হবে, এই 3টে জিনিস একদম সাধারণভাবে ছোট্ট করে বলে দিলাম, একদম সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। কারণ আমার উদ্দেশ্য, আমাদের এই ভিডিও তোমাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যই হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা তোমাদের কাছে তুলে ধরা। দেখি তো আমরা অঙ্ক শুরু করে দিই। নিশ্চয়ই প্রথমেই আমাদের অঙ্ক থাকবে রেশিও অ্যান্ড প্রপোর্শনের উপর। দেখো অঙ্ক শুরু করলাম, এবং অঙ্কগুলো কিভাবে করতে হবে দেখবে, অবশ্যই ভালো করে দেখো। অসুবিধা হলে কমেন্টে বলবে, এবং যে অঙ্কগুলো দিচ্ছি এগুলো চর্চা করাটা খুব জরুরি, তবে গিয়ে আরও ভালো অঙ্ক, আরও ভালো অঙ্ক, আরও ভালো অঙ্ক অনেক সহজ উপায় করতে পারবে। পি আর কিউ এর মধ্যে কিছু অর্থ এত অনুপাতে ভাগ করা হলো, তার মানে পি ইস টু কিউ যদি আমরা বলি, এটা হয়ে যাচ্ছে 3.5, 3.5 মানে 7/2, আরেকটা হচ্ছে 5.5 মানে 11/2। রেশিওটা কত হলো? রেশিওটা হয়ে গেল 7:11। রেশিওটা হয়ে গেল, যদি কারণ রেশিওকে এইভাবে রাখা যাবে না, সিম্পলিফাই করতেই হবে। তোমাদের আগেও বলেছি রেশিওকে সিম্পলিফাই করাটা ম্যান্ডেটারি, করতেই হবে। এবার বলছে যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, আমি দেখতে পাচ্ছি কিউ এর থেকে পি রেশিওতে কত পায়? 4 কম। রেশিওতে কত পাচ্ছে? 4 কম। আচ্ছা, টাকায় কত টাকা কম পাচ্ছে? 180 টাকা। তাহলে এক রেশিওটা কত হবে? ডেফিনেটলি 45 টাকা। এক রেশিওটা কত হবে? ডেফিনেটলি 45 টাকা। আচ্ছা বলো তো, তাহলে এক রেশিওটা যদি 45 হয়ে যায়, বলেছে কিউ কত টাকা পাবে? কিউ রেশিওটা হচ্ছে 11, তাহলে কিউ টাকা পাবে ডেফিনেটলি। এক রেশিওটা 45 হলে 11 রেশিওটা কত হবে? 45 দিয়ে গুণ করে দাও। 4, প্রথমে 5, তারপরে 9, তারপরে 4, 495 টাকা। তার মানে কিউ কিন্তু মাই ডিয়ার স্টুডেন্টস কত টাকা পাবে? 495 টাকা। দেখো তো একদম পরিষ্কার হলো কিনা, কনসেপ্ট একদম ক্লিয়ার হলো কিনা। পি ইস টু কিউ 7/2 ইস টু 11/2, দেখতে পাচ্ছি 7:11, তফাৎ কত? 4, এই 4 তফাৎটাই 180 টাকা। এক তফাৎটা কত? 4 দিয়ে 180কে ভাগ করো, কত পেয়ে যাবে? 45 টাকা। একটা যদি 45 টাকা হয়, কিউ এর টাকাটা কত? নিশ্চয়ই 11 টাকা, মানে 11 ইউনিট। তাহলে 11 ইউনিট হচ্ছে, 1 ইউনিট 45 হলে 11 ইউনিট হয়ে যাবে 495 টাকা। দেখো আশা করি একদম পরিষ্কার, এইভাবে সহজেই প্রায় মুখে মুখে করা যায়। তোমাদের দেখানোর জন্য আমি সলভটা দেখাচ্ছি, তোমাদের সহজে বোঝানোর জন্য। খেয়াল করো কি বলছে। যদি এ বি, এ ইস টু বি 2:3, বি ইস টু সি 2:4, সি ইস টু ডি 2:5 হয়, তাহলে এ ইস টু ডি এর সমান হবে, মানে এ ইস টু ডি এর মান কার সঙ্গে সমান হবে? আমি তোমাদের বলেছিলাম যে এডি বার করতে হচ্ছে, তাই তো? তাহলে এক কাজ করো, এ বাই বি এর মান কত? এ বাই বি এর মান হচ্ছে 2/3, ঠিক আছে। আচ্ছা, বি বাই সি এর মান কত? গুণ করছি এখানে, বি বাই সি এর মান ডেফিনেটলি 2/4। ওকে, আবার সি বাই ডি এর মান কত? সি বাই ডি এর মান কত বলো? সি বাই ডি এর মান হচ্ছে 2/5, 2/5 লিখে দিলাম। দেখো এই এ বাই বি, বি বাই সি, সি বাই ডি যেহেতু গুণ করলাম, তাদের মানগুলোকেও কিন্তু মানে ভ্যালুগুলোকেও আমরা গুণ করে দিলাম দুদিকে, তাহলে নিশ্চয়ই সেটা সমান হবে, নিশ্চয়ই সেটা সমান হবে। দেখো বি বি কেটে গেল, সি সি কেটে গেল, এতে সুবিধে কি হলো? আমাদের কাছে এ আর ডি পড়ে রইলো, যেটা কিন্তু ভ্যালু আমরা চাইছিলাম। তাহলে 2 2 কেটে দাও,
2 2 কেটে দিয়ে 4 আমরা কিন্তু কেটে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি a বাই ডি মানে কত পাচ্ছি। a বাই ডি মানে ওপরে 2, এগুলো তো 1, এটা নিশ্চয়ই পুরোটাই কেটে গেল, পুরোটাই কেটে গেল। সেক্ষেত্রে ওপরে 2, নিচে 3 5 15। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 3 5 15 মানে 2/15। তার মানে h/d কত হবে, h/d ডেফিনেটলি 2:15 হবে। খেয়াল করো, h/d ডেফিনেটলি 2:15 হবে। আমাদের কাছে কিন্তু এটাই চেয়েছিল, h/d এর মান কত। আমাদের কাছে মাই ডিয়ার স্টুডেন্টস এটাই চাওয়া হয়েছিল অঙ্কটিতে, যে h/d এর মান কত। দেখো h/d এর মান আমরা দেখতে পাচ্ছি, h/d এর মান আমরা পেয়ে গেছি 2:15, এবং এটাই ডি অপশানে জল করছে। এতটাই সহজে করা যায়, কোনো কিছু এক্সট্রা ভাববো না, এক্সট্রা হেডেক নিয়ে অঙ্ক করব না। দেখো কি বলছে, খুব সিম্পল, চেষ্টা করো সলিউশন করার, তারপর আমি তোমাদের সঙ্গে আছি, প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে আলোচনা করব। বলছে 2a = 3b = 4c, 2a = 3b = 4c। এখান থেকে কি বার করতে হবে, এখান থেকে বার করতে হবে a/b/c। এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে বের করতে হবে a/b/c। খেয়াল করো, যখন a বার করছি তখন b আর c কে গুণ করে দাও, 3 4 12। যখন b কে বার করছি তখন c আর a কে গুণ করে দাও, 4 2 8। যখন c কে বার করছি তখন গুণ করে দাও 3 2 6। মানে দেখো সেই কনসেপ্টটা আমরা ছোটবেলায় কে ধরে করতাম, মনে আছে? এখন কে ধরার কোনো প্রয়োজন নেই। যাকে বার করছো তাকে বাদ দিয়ে বাকি দুটো সহগ গুণ করো, বি কে বার করছো বি কে বাদ দিয়ে বাকি দুটো সহগ গুণ করো, সি কে বার করছো সি কে বাদ দিয়ে বাকি দুটো সহগ গুণ করো। আমরা পেয়ে যাচ্ছি কত, সিম্পলিফাই করলে 6:4:3। সিম্পলিফাই করলে 6:4:3। রাইট আনসার অবশ্যই অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি, লাস্ট অপশানে আমরা দেখতে পাচ্ছি। সিম্পলিফাই করে ইজিলি আমরা পেয়ে যাচ্ছি 6:4:3। এই যে দেখো অ্যাপ্রোচগুলো, এইগুলো কিন্তু কি করবে, তোমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করবে যে স্যার কোনো কিছুই ধরে আমরা অঙ্ক করছি না, যেটা ছোটবেলায় করতাম, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করছি না। তাহলে কিভাবে করছি, যে ছোট ছোট কনসেপ্ট তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেগুলোই কিন্তু অ্যাপ্লাই করছি, এবং ওভাবেই অঙ্ক সহজে হবে। এটা তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। চলে যাচ্ছে পরের অঙ্কে। কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 5:7:12। তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় অপেক্ষায় 50 অধিক, সংখ্যা তিনটির যোগফল কত? আমি বলবো বেশি কিন্তু চিন্তাভাবনা বা এক্সপেক্ট ধরার কোনো প্রয়োজন নেই, তুমি রেশিওতেই যা করার করে ফেলো। বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে বলো প্রথম ও দ্বিতীয় সংখ্যার রেশিওগুলো কি আছে, নিশ্চয়ই 5 আর 12, তাদের যোগফল দ্বিতীয় সংখ্যার অপেক্ষা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি কত রেশিওতে, তাহলে কত বেশি, 5 আর 12 হচ্ছে 17 - 7 হয়ে যাচ্ছে 10, তাহলে 10 বেশি হয়ে যাচ্ছে। এই 10টাই কিন্তু অঙ্কে কত বলছে, 50 বলছে। এই 10 অনুপাতটাই কিন্তু 50। তাহলে চেয়েছে সংখ্যা তিনটির যোগফল কত। তাহলে 10 অনুপাতটা 50 হলে বলো তো সংখ্যা তিনটির যোগফল কত, নিশ্চয়ই 5 আর 7 12 আর 12 24। তাহলে 10টা যদি 50 হয় ঠিক কত গুণ বলো, 5 গুণ। তুমি 24কেও 5 গুণ করে দাও, 24কেও 5 গুণ করে দাও, হয়ে যাবে 120। 24 × 5 করলে আমরা পেয়ে যাব 120। তোমার কাছে কি চাওয়া হয়েছিল, চাওয়া হয়েছিল তিনটি সংখ্যার যোগফল। দেখো কিভাবে করলাম, আমি কিন্তু এখানে আবারও কিছু ধরিনি। বলছে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষার 50 অধিক, তাহলে রেশিওতে এই দুটো সংখ্যার যোগফল 5 আর 12 17, তার থেকে দ্বিতীয় সংখ্যাটা যদি বাদ দিই পড়ে থাকে 10, এই 10টাই অঙ্কে বলছে 50, 10 ইউনিটটাই হচ্ছে 50 সংখ্যা, 50 বেশি সেটাই 10। তাহলে তিনটে সংখ্যার যোগফল 5 7 12 12 24, তাহলে 24টা কত হবে, ঠিক 10-এর 5 গুণ 50, 24-এর 5 গুণ করে দাও, সরাসরি আমরা পেয়ে যাচ্ছি 120। তার মানে তিনটি সংখ্যার যোগফল কিন্তু দেখো আমরা ইজিলি বলে ফেললাম 120। খুব বেশি ভাবতে হলো, খুব বেশি অন্য কিছু ধারণা আনতে হলো না, হলো না। এইটাই কিন্তু বুঝে বা এইভাবেই কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করো। নেক্সট কি বলছে, একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে।
তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে কি কি আছে বলো? 1 টাকা আছে আর 25 পয়সা আছে, সব মিলিয়ে 30টা মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত ভ্যালুর রেশিও, ভ্যালুর রেশিও কত বলো? ভ্যালুর রেশিও 2:1, ভ্যালুর রেশিও 2:1। তাহলে নাম্বার রেশিও কত হবে? ইজিলি দেখো নাম্বার রেশিও কত হবে? মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাত ইজিলি বের করা যাবে। 2 টাকার 1 টাকা ছিল, তাহলে কটা 1 টাকা ছিল? দুটো। 1 টাকার 25 পয়সা ছিল, কটা 25 পয়সা ছিল? 4টে। তার মানে নাম্বার রেশিও কিন্তু আমরা পেয়ে গেলাম 1:2, নাম্বার রেশিও পেয়ে গেলাম 1:2। এবার বলছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তার তুমি বলো টোটাল 1 আর 2 কত? টোটাল 1 আর 2 3, টোটাল 1 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 3। তিনটাই হচ্ছে 30টি মুদ্রা, তিনটাই হচ্ছে 30টা মুদ্রা। সেক্ষেত্রে তোমাকে বার করতে বলেছে 1 টাকার মুদ্রা। 1 টাকার মুদ্রা নিশ্চয়ই 1 রেশিও, তাহলে 1 রেশিও কত হবে? নিশ্চয়ই 10টি মুদ্রা। তাহলে 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা কত আছে? 1 টাকার মুদ্রা আমাদের কাছে কিন্তু রয়েছে 10টি। মানে 3 রেশিওটাই যদি 30টি হয়, তাহলে 1 রেশিওটা নিশ্চয়ই, মানে 1 টাকাটার 1 রেশিও নিশ্চয়ই, এখানে তুমি বলতে পারো 1 রেশিও নিশ্চয়ই 10টি 1 টাকার মুদ্রা আছে, 10টি 1 টাকার মুদ্রা আছে। ঠিক আছে, একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। দেখো আমাদের রাইট আনসার কোনটা? তাহলে রাইট আনসার অবশ্যই 1 টাকার মুদ্রা 10টা। 1 টাকার মুদ্রা কিন্তু আমরা 10টা পেয়ে গেলাম। দেখে নাও, আশা করি একদম ক্লিয়ার, আশা করি একদম ক্লিয়ার। কি দেওয়া ছিল? মোট সংখ্যা দেওয়া ছিল আর মূল্যের অনুপাত দেওয়া ছিল। সেখান থেকে আমি বার করে নিলাম মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত থেকে 30টি মুদ্রা থেকে দেখে নিলাম 1 অনুপাতটি হচ্ছে তোমার 1 টাকা, তার মানে 10টি মুদ্রা। দেখো কত সহজে করে দেওয়া যায়। খুব বেশি ভাবলাম? একদম ভাবিনি। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে 2 ব্যক্তির মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 4:7, 11:20। তার মানে ইনকাম রেশিও, ফলো করো, ইনকাম রেশিও হচ্ছে 4:7। কার কার? 2 ব্যক্তির, একজনকে এ ধরলাম আরেকজনকে বি ধরলাম। তাহলে ইনকাম রেশিও যদি 4:7 হয়, তোমার এক্সপেন্ডিচার রেশিও কত? এক্সপেন্ডিচার রেশিও বলছে 11:20, এক্সপেন্ডিচার রেশিও বলছে 11:20। এবার চেষ্টা করবে এদের মধ্যে পার্থক্যটা সেম আনার, এদের চেষ্টা করতে হবে পার্থক্যটি সেম আনার, কেননা ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলেই কিন্তু আমরা সঞ্চয় পাবো, তাই না? এবার একটু দেখো এদের তফাৎ কত? এদের তফাৎ 3, এদের তফাৎ কত? এদের তফাৎ 9। 3 দিয়ে কাটো 1, 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে এদেরকে গুণ করো, 3 4 12, 3 7 21, 1 দিয়ে এদেরকে গুণ করো, কত হবে? 11 আর 20। খেয়াল করো 12-র জায়গায় 11 খরচ, 21-এর জায়গায় 20 খরচ, মানে দুটোই 1। তাহলে 1 ইউনিটটাই কত টাকা সঞ্চয় বলছে? 1 ইউনিটটাই 400 টাকা সঞ্চয় বলছে। কার ইনকাম চেয়েছে? তাদের মাসিক আয় চেয়েছে। মাসিক আয় নিশ্চয়ই এটা, মাসিক আয় মাই ডিয়ার স্টুডেন্টস নিশ্চয়ই এটা। তাহলে তুমি একটা জিনিস খুব সুন্দর ফলো করো, 1 রেশিওটা যদি 400 টাকা হয়, তাহলে এর মাসিক আয় কত? নিশ্চয়ই 12 × 400, 4 × 48, মানে 4800 টাকা। আবার বি এর কত বলো? আবার বি এর ইনকাম কত? বি মানে সেকেন্ডের ইনকাম কত হচ্ছে? 1 রেশিওটা যদি তোমার কত হচ্ছে বলো? 1 রেশিওটা যদি 400 টাকা হয়, তাহলে তোমার হয়ে যাচ্ছে এখানে কত? 21 রেশিও। দ্বিতীয় জনের কিন্তু 21 রেশিও, তাহলে 21 × 400, তার মানে 4 × 21 84, 8400 টাকা। 4800 টাকা, 8400 টাকা। দেখি তো আমাদের কোন অপশানে আছে? হ্যাঁ, লাস্ট অপশানে 4800 টাকা, আর এটা কিন্তু 8400 টাকা। ক্লিয়ার, একদম পরিষ্কার। দেখো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার নয়। শুধু আমি কি করেছি, আমি একটা জিনিস নতুন এখানে ভাবছি যে এদের তফাৎ কত পেয়েছিলাম? 3, এদের তফাৎ কত পেয়েছিলাম? 9। এদেরকে কাটাকুটি করলে এখানে গুণটা কম করতে হবে। 3 দিয়ে কাটলে এটা 1, 3 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে এটাকে গুণ করো, 3 4 12, 3 7 21, 1 দিয়ে এটাকে গুণ করো, 11 কে 11, 20 কে 20। তার মানে এই পার্থক্যটা হচ্ছে সঞ্চয়, এই পার্থক্যটাই সঞ্চয়। সঞ্চয় একটাই বলছে 400 টাকা, সঞ্চয় একটাই বলছে 400 টাকা। তাহলে এর সঞ্চয় কত? নিশ্চয়ই 12, 4 12 4800 টাকা। আবার বি এর সঞ্চয় 21, 4 21 84 টাকা, তার মানে 8400 টাকা।
দেখো কত ইজিলি করে দেওয়া যায়। শুধুমাত্র আমি দেখব যখন আমি এই রেশিওটা পেয়ে যাব, মনে রাখবে এই রেশিওটা কিন্তু আমাদের কাছে আর কোনো ভ্যালু নেই। এই রেশিওটার মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের কাছে কিন্তু আর কোনো ভ্যালু নেই। বোঝা যাচ্ছে? একদম পরিষ্কার, কনসেপ্ট ক্লিয়ার। দেখো কত সহজে করা যায়। তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। রাইট? একদম ক্লিয়ার। তাহলে খেয়াল করো, প্রথমটায় দুধ ছিল, প্রথমটায় দুধ ও জল, আমরা প্রথমটায় দেখছি 3:2, পরেরটায় 7:3, পরেরটায় 11:4। কিভাবে করব? নতুন পাত্রে ঢালা হলো, সমান মাপের গ্লাসে বলছে কিন্তু। তাহলে সমান মাপের গ্লাসে দুধ আর জলের অনুপাত আলাদা, আমরা কি করি? মাপটা সমান করে দিই। কিভাবে করব সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছি 3 আর 2 5, 7 আর 3 10, 11 আর 4 15। খুব সুন্দরভাবে করার চেষ্টা করো। এই 5, 10 এবং 15 লসাগু কত? 5, 10 এবং যোগফলটা 15, এদের লসাগু নিশ্চয়ই 30। এদের লসাগু নিশ্চয়ই 30, তোমরা বুঝতেই পারছো। একে যদি 30 বানাতে হয় কত দিয়ে গুণ করব? নিশ্চয়ই 6 দিয়ে গুণ করব। কেন বলো? 5, 6 দিয়ে গুণ করলে 30। এটা ছিল 10, 30 বানাতে গেলে 3 দিয়ে গুণ করব। এটা ছিল 15, 30 বানাতে গেলে 2 দিয়ে গুণ করব। তুমি বলবে স্যার হঠাৎ 30 বানানোর কেন চেষ্টা করছেন? একটাই কারণে চেষ্টা করছি, যেহেতু তোমার 5, 10 এবং 15 এদের লসাগুটা 30। এদের লসাগুটা 30। এবার খেয়াল করো, আমি ভ্যালুগুলো 6 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 6 18, 6 দুগুণে 12, 3 7 21, 3 3 9, 11 দুগুণে 22, 4 দুগুণে 8। টোটাল দুধ কত দেখো? 18 আর 22 40 আর 21 হচ্ছে 61। আর এখানে টোটাল জল কত? 12 আর 9 হয়ে যাচ্ছে তোমার 21, 21 আর 8 কিন্তু 29। 21 আর 8 29। তার মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি রেশিওটা কত হয়ে গেল? রেশিওটা হয়ে গেল 61:29। দুধের পরিমাণ 61 এবং জলের পরিমাণ 29। দেখো সবার ক্লিয়ার হলো কিনা? কি করলাম আমি বলেছি রেশিওর এই ফ্র্যাকশন ভ্যালু দিয়ে আমি অঙ্ককে জটিল করব না, তার থেকে আমি সমান করে দেব, যেহেতু সমান মাপের পাত্র বলেছে। 3:2, যদি 30 বানাতে চাই 6 দিয়ে গুণ, 7 আর 3 10, যদি 30 বানাতে চাই 3 দিয়ে গুণ, 11 আর 4 15, 30 বানাতে গেলে 2 দিয়ে গুণ। তাহলে দেখো সহজেই কিন্তু আমরা পেয়ে গেলাম টোটাল দুধ, টোটাল জল। আলটিমেটলি রেশিও পেলাম 61:29। আলটিমেটলি রেশিও পেলাম 61:29, যেটা এ অপশানে জল জল করছে, তাই না? যেটা এ অপশানে জল জল করছে। চলে আসলাম। প্রতি কেজি 12 টাকা মূল্যের দুধের সাথে কি অনুপাতে জল মেশালে প্রাপ্ত মিশ্রণে প্রতি লিটারের দাম 8 টাকা হবে? খেয়াল কর, তাহলে মিল্ক আর ওয়াটার মেশাচ্ছি। মিল্কের দাম দেখো, দুধের দাম 12 টাকা প্রতি লিটার দেওয়া আছে। দুধের দাম যেহেতু 12 টাকা প্রতি লিটার, জলের দাম যেহেতু দেওয়া নেই, বুঝতে হবে জলের দাম কিভাবে আমরা বের করব। তার জন্য কি দরকার? তার জন্য আমরা একটা কনসেপ্ট একটু মাথায় রাখবো। যেখানেই আমরা অঙ্ক করি না কেন, দুধের সঙ্গে জল মেশাচ্ছি মানে সেই জলের কোনো দাম নেই। দুধের সঙ্গে জল মেশাচ্ছি মানে সেই জলের কিন্তু কোনো দাম নেই। মিশ্রণের প্রতি লিটারের দাম 8 টাকা হবে। প্রতি লিটারের দামটা দেখো সরাসরি 8 টাকা হবে। তফাৎ কত? তফাৎ হচ্ছে 8। তফাৎ কত? তফাৎ হচ্ছে 4। আমরা রেশিও পেয়ে যাচ্ছি আলটিমেটলি 2:1। কাটাকুটি করে আমরা রেশিও পেয়ে গেলাম 2:1। দেখো তো পরিষ্কার হলো কিনা? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, পরিষ্কার হলো কিনা? কি করলাম আমরা দুধের দাম ধরে নিয়েছি, জলের দাম জানি না, সবসময় শূন্য। মেশানোর পর 8 টাকা প্রতি লিটার। তফাৎ কত? 8। তফাৎ কত? 4। এই যে এটার সঙ্গে এটা বিয়োগ করলে 8 পাবো, 12 থেকে 8 বিয়োগ করলে 4 পাবো। রেশিও কত? 8:4 বা 2:1। তাহলে কি অনুপাতে মিল্ক আর ওয়াটার মেশাতে হলো? 2:1 অনুপাতে মিল্ক আর ওয়াটার মেলাতে হলো। 2:1 অনুপাতে মিল্ক আর ওয়াটার আমাদেরকে মেলাতে হলো। দেখো কত সহজে করা যায়। শুধুমাত্র যদি জলের দামটা শূন্য এটা মাথায় আসে, অঙ্ক কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এবং অ্যালিগেশন পদ্ধতি আমাদের কিন্তু অনেকটাই হেল্প করবে। চলে আসলাম সাম নাম্বার 9। কি বলছে দেখো, একজন ব্যবসায়ীর কাছে
1000 কেজি চিনি রয়েছে, যার কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করলেন। তিনি মোটের উপর 14% লাভ করলেন। তিনি মোটের উপর কত লাভ করলেন? তিনি মোটের উপর 14% লাভ করলেন। 18% লাভে বিক্রিত অংশের পরিমাণ কত? দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা অ্যালিগেশন প্রেফার করব। কীরকম? প্রথমে বলছে 8% লাভ, প্রথমে বলছে 8% লাভ, তারপরে কিছুটা অংশ 18% লাভ, বাকি অংশ অ্যাজ এ হোল 14% লাভ। তুমি পার্সেন্টও ধরবে না, কিচ্ছু ধরবে না, শুধু পার্থক্য দেখে নাও, পার্থক্য দেখে নাও। এই পার্থক্যটা কত? 4, এই পার্থক্যটা কত? 6। এবার আমরা দেখতে পাচ্ছি 4 আর 6 যোগফল কত বলো? 10। 4 আর 6 যোগফল কত বলো? 10। 10-এর কত গুণ বলো? 10-এর কত গুণ? 1000 কেজি, নিশ্চয়ই 100 গুণ। আলাদা করে 100 গুণ করে দাও, আলাদা করে 100 গুণ করে দাও। বলছে 18% লাভে বিকৃত অংশের পরিমাণ কত? 18% লাভে বিকৃত অংশের পরিমাণ নিশ্চয়ই 600 কেজি। 18% লাভে বিকৃত অংশের পরিমাণ কত? দেখো রেশিওটা আমি পেয়েছিলাম 4:6, আমি কাটাকুটি করিনি। 4 আর 6 10, 10-এর কত গুণ 1000 কেজি? 100 গুণ। আলাদা করে 100 গুণ করে দাও, আমরা কত পেয়ে গেলাম? 400 এবং 600। আমি দেখতে পাচ্ছি 18% প্রফিটে 600 কেজি সেল করেছে, রাইট? আর 8% প্রফিটে 400 কেজি সেল করেছে, রাইট? এইভাবে কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারি। দেখো কত সহজে আমরা আনসার 600 করে ফেলেছিলাম। অন্য যেভাবে করো তোমার কিন্তু এর থেকে বেশি সময় লাগবে, অন্য যেভাবে করো। অ্যালিগেশন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বেস্ট মেথড, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা বেস্ট মেথড। কি বলছে দেখে নাও, 9 টাকা প্রতি কেজি মূল্যের কত কেজি চিনি 7 টাকা প্রতি কেজি মূল্যে 27 কেজি জিনিস সাথে মিশিয়ে মিশ্রিত চিনি 9 টাকা 24 পয়সায় প্রতি কেজি মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে। দেখো অ্যালিগেশন বেস্ট প্রসেস, আবার বলছি কিভাবে করবে একটু তাকাও। কত পার্সেন্ট প্রফিট বলছে? 10% লাভ, 10% লাভ। তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তোমরা সবাই জানো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10, মানে 10 টাকার জিনিস ক টাকায় বিক্রি? 10 টাকার জিনিস 11 টাকায় বিক্রি। এবার 11টাই অঙ্কে বলছে 9.24 টাকা, 11টাই অঙ্কে বলছে 9.24 টাকা, ঠিক আছে? কত গুণ বলো? 8.4 টাইমস, 8.4 টাইমস। আসলে এটা যেহেতু 9-এর পর আছে 0.84 টাইমস হয়ে যাবে, 0.84 টাইমস। তাহলে এক কাজ করো, 0.84 টাইমস যদি তোমার বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 0.84 টাইমস করে দাও, 0.84 টাইমস করে দাও। ডেফিনেটলি এত টাকা প্রতি কেজি, এত টাকা প্রতি কেজি, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা অ্যালিগেশন করব। মিক্সচারের কস্ট প্রাইসটা পেয়ে গেলাম। প্রথমে 9 টাকা ছিল, পরেরটা 7 টাকা ছিল, পরেরটা 8.4 টাকা মেলানোর পর এইবার কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ। এবার সবাই দেখো, আমি পয়েন্টটাকে তুলতে চাইছি, 10 দিয়ে গুণ করলাম এটাকে, এটাকেও 10 দিয়ে গুণ, এটাকেও 10 দিয়ে গুণ। তফাৎ কত বলো? তফাৎ হয়ে গেল 14, আর তফাৎ কত বলো? তফাৎ হয়ে গেল 6, তাই তো? তফাৎ হয়ে গেল 6। তাহলে আমরা রেশিওটা কত পাচ্ছি? 7:3। তাহলে আমরা রেশিওটা কত পাচ্ছি? 7:3। এবার দেখো 7 টাকা প্রতি কেজি মূল্যে 27 কেজি, তারপরে 7 টাকা মূল্যের এটাই হচ্ছে 27 কেজি, রাইট? এটাই হচ্ছে 27 কেজি। কত গুণ? আমি দেখতে পাচ্ছি 9 গুণ। তাহলে এটা কাজ করো, 9 গুণ একে করে দাও, কেননা 3 রেশিওটা যদি 27 কেজি হয় 7 রেশিওটাকে কিন্তু 63 কেজি হতেই হবে, 63 কেজি হতেই হবে। দেখো 63 কেজি রাইট আনসার, অপশান ডিতে আছে। দেখো এইভাবেই কিন্তু সহজে করে দেওয়া যায়, এভাবেই কিন্তু সহজে ইজিলি আমরা অঙ্কটা করতে পারি যদি ভাবনা চিন্তাটা ঠিকঠাক থাকে। আরেকবার বলে দিচ্ছি, 9 টাকায় বিক্রি করছে, 7 টাকায় বিক্রি করছে, গড় দাম 8.4 মানে 8 টাকা 40 পয়সা। কত গুণ? 0.84, একে 0.84 করে দাও, এটা হবে, এটা হয়ে যাবে মিন প্রাইস, এটাই হয়ে যাবে মিন প্রাইস। পয়েন্টটাকে তুলতে হবে 10 গুণ, প্রত্যেকটাকে 10 দিয়ে গুণ, 14 আর 6 কাটাকুটি করলে 7 আর 3, 3টাই হচ্ছে 27 কেজি, 9 গুণ, 7কে 9 গুণ করে দাও 63 কেজি, 7কে মাই ডিয়ার স্টুডেন্টস 9 গুণ করে দাও 63 কেজি। তাহলে আমাদের রাইট আনসার অবশ্যই 63 কেজি। দেখো এভাবেই অঙ্কগুলো ইজিলি করে ফেলা যায়। চলে যাচ্ছি পরের অঙ্কে। আচ্ছা, এই সাব নাম্বার 11 দেখো আমরা চলে আসলাম।
এই অঙ্কটা আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল সেই মিশ্রণের অঙ্ক 126 টাকা 135 টাকা প্রতি কেজি এবং মূল্যের চায়ের সাথে একটি তৃতীয় প্রকার চায়ের সাথে 1:1:2 অনুপাতে মেশানো হলো। যদি প্রতি কেজি মিশ্রণের মূল্য 153 টাকা হয় তাহলে প্রতি কেজি তৃতীয় প্রকার চায়ের মূল্য কত? দেখো, যখন তুমি এই অঙ্ক করবে এখানে কিন্তু অ্যালিগেশন ইউজ করাটা একটু টাইম কনজিউমিং হয়ে যাবে বা টাইম লেগে যেতে পারে বা একটু এক্সট্রা চিন্তাভাবনা করতে হবে। কি দরকার? কোনো এক্সট্রা চিন্তাভাবনার এই মুহূর্তে দরকার নেই। যেমন ধরো 1:1:2, প্রথমটা 126 টাকা, তার পরিমাণটা কত? 1। ওকে, পরেরটা আবার 1 ইউনিট, মানে আমি ধরতে পারি 1 কেজি, 135 টাকা 1 কেজি প্লাস 2 ইউনিট, আমি ধরলাম প্রতি কেজি এ টাকা, ধরে নিলাম তৃতীয় প্রকারটা, তাহলে 2 টাকা হবে মোট। এদিকে কত হবে? এদিকে কত হবে বলো? সেক্ষেত্রে 153 টাকা প্রতি কেজি, মোট কত কেজি? 1 1 2 আর 2 4, তাহলে 4 × 153। তাহলে এখান থেকে কি আমরা এটা বলতে পারি? দেখো তো, 126 আর 135 হয়ে গেল 261 প্লাস 2a ইকুয়াল টু কত হচ্ছে? 612। 4 15 60, 3 4 12, তার মানে 612। সেক্ষেত্রে 2a ইকুয়াল টু কত হচ্ছে? 612 মাইনাস 261। ওকে, কত পাচ্ছি? 351। 2a ইকুয়াল টু 351। তাহলে আমরা এটা কি বলতে পারছি? দেখো তো, এর ভ্যালু কত হবে? 351 ডিভাইডেড বাই 2, 2টা নিচে নেমে আসলো, কত হচ্ছে? 175.5 টাকা প্রতি কেজি। তার মানে তৃতীয় প্রকারের দামটা কিন্তু হয়ে গেল 175.5 টাকা প্রতি কেজি। ওকে, তাহলে আমরা আনসার পেয়ে গেলাম কোন অপশানটা? সি অপশানটা আমাদের কাছে একদম সঠিক আনসার। সি অপশানটা দেখো আমাদের কাছে একদম সঠিক আনসার হয়ে ধরা দিল। ওকে, ক্লিয়ার, একদম পরিষ্কার। চলে আসছি সাম নাম্বার 12। দেখো আরেকটা মিশ্রণের অঙ্ক। কি বলছে? একটি পাত্রে 40 লিটার দুধ রয়েছে। ওকে, এই পাত্র থেকে 4 লিটার দুধ নিয়ে তার পরিবর্তে জল যোগ করা হলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই পদ্ধতি আরও দুবার পুনরাবৃত্তি করা হয়। পাত্রে এখন কত পরিমাণ দুধ রয়েছে? আরও দুবার, মানে সব মিলিয়ে কিন্তু 3 বার। এই জায়গাটা ভালো করে বোঝো, সব মিলিয়ে কিন্তু 3 বার। তাহলে যদি দেখা যায় 40 থেকে 4 লিটার দুধ তুলে নেওয়া হলো, পড়ে আছে কত? 36 লিটার। পড়ে আছে কত? 36 লিটার, তাই না? কিন্তু আবার যদি তার পরিবর্তে জল মেশায়, সেক্ষেত্রে দুধের পরিমাণ কত হবে? 36 হবে টোটাল 40-এর মধ্যে। তাহলে পার্ট অফ মিল্ক কত? কত অংশ মিল্ক থাকবে? 4 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটলে 10, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9/10 অংশ তোমার দুধ থাকবে একবার অপারেশন করার পর। কিন্তু এই অপারেশনটা সব মিলিয়ে কবার? প্রথমে একবার, পরে আরও দুবার, তার মানে সব মিলিয়ে কিন্তু 3 বার। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি অপারেশনটা 3 বার। তাই 9-10 যদি একবারে হয়, 3 বারে কত হবে? 9/10 হোল টু দি পাওয়ার 3 করে দাও। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি বলো? 9 এর কিউব 729 আর 10-এর কিউব কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1000। তাহলে দুধের পরিমাণ 3 বার অপারেশন করার পর কত হবে? 3 বার এই পদ্ধতিটা করার পর কত পাবো? 729/1000। তাহলে বলো তো, বলছে পাত্রে এখন কত পরিমাণ দুধ আছে। তাহলে এখন দুধের পরিমাণ ওই পাত্রে কত? 40 লিটার, তো 40ই থাকবে। কেন বলো? কারণ যতবারই 4 লিটার তুলেছি ততবারই 4 লিটারই মিশিয়েছি। যতবারই আমরা 4 লিটার তুলেছি ততবারই কিন্তু 4 লিটার মিশিয়েছি, রাইট? তাহলে 40 × 729/1000 আমরা ইজিলি করতে পারি। এখন দুধের পরিমাণ কত? এখন দুধের পরিমাণ কত? কাটো, জাস্ট 4 দিয়ে আমি এটাকে কাটতে বারণ করব, কেননা 100 দিয়ে ভাগ করতে সুবিধা হবে। 4 নং 36-এর 6 হাতে 3, 4 দুগুণে 8 আর 3-এ 11, 1 হাতে 1, 4 সাথে 28 আর হাতের 1-এ 29। 100 দিয়ে ডিভাইড করলে 29.16 লিটার। তাহলে 3 বার অপারেশন করার পর দুধের পরিমাণ কত থাকবে? 3 বার অপারেশন করার পর দুধের পরিমাণ থাকবে 29.16 লিটার। তাহলে দেখো এতটাই সহজে কিন্তু করে দেওয়া যায় এই অঙ্ক, খুব বেশি চিন্তার একদমই প্রয়োজন নেই। চলে আসছি নেক্সট অঙ্কে। এই অঙ্কটাতে একটু বলে দিই একটা বিষয়,
এখানে কিন্তু তোমাকে না কোনো ফর্মুলা ব্যবহার করলে, তুমি ফর্মুলা ব্যবহার করে দেখালাম, আমি কোনো ফর্মুলা ব্যবহার করিনি। কি করেছি, কোনো এক্সট্রা কিছু মনে রাখার চেষ্টা করেছি, তাও করিনি। কোনো নতুন পদ্ধতি না, একবার অপারেশনের পর 9/10, তিনবারের বেলা কিন্তু 9/10 হোল টু দি পাওয়ার 3, যেটা একবার ঘটেছে সেটা 3বারের বেলা আমি পাওয়ারে 3 নিয়ে নিলাম। এই কনসেপ্টটা মাথায় রাখলে অঙ্ক অনেক সহজ হবে। দেখো 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। ওকে, মিশ্রণটা 20 লিটার, দুধ ও জলের অনুপাত 3:1 দেওয়া আছে। মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? তাহলে প্রথমে দুধ ও জল কত ছিল, রেশিওটা 3:1। পরে কত হয়েছে দেখো, পরে হয়েছে 4:1। বাইরে থেকে কি মেশানো হলো, বাইরে থেকে কিন্তু দুধ মেশানো হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে যদি দুধ মেশানো হয়, জলটা তাহলে সমান থাকবে, আর জলটা সমান আছে। যদি সমান না থাকতো, এখানে 1 এখানে 1, তার মানে জলটা সমান আছে। যদি না থাকতো আমরা সমান করে নিতাম, যদি না থাকতো আমরা সমান করে নিতাম। তাহলে খেয়াল করো, দুধ 3-এর থেকে 1 মানে 4 হয়েছে, মানে 1 রেশিও বেড়েছে। 3-এর থেকে 4 হয়েছে, মানে 1 রেশিও বেড়েছে। এবার তোমরা একটা জিনিস বলো, টোটাল রেশিও কত, 3:1, মানে টোটাল রেশিও 4। 4টাই অঙ্কে কত লিটারকে বোঝাচ্ছে, মোট পরিমাণ 20 লিটারকে বোঝাচ্ছে। তাহলে 4 যেহেতু 20 লিটার বেড়েছে, 3 থেকে 4 ইউনিট হয়েছে, তার মানে 1 ইউনিট দুধ মেশানো হয়েছে। তাহলে 1 ইউনিট দুধটা কত হবে, নিশ্চয়ই 5 লিটার। কেন বলো, 4-এর 5 গুণ, এর 5 গুণ করে দাও। তা আমরা বুঝতে পারছি বাইরে থেকে দুধ কিন্তু 5 লিটার মেশানো হয়েছে। এক্ষেত্রে অ্যালিগেশন করলে একটু বড় হবে, অ্যালিগেশন করলে একটু বেশি ভাবতে হবে। রেশিওর কনসেপ্টে করলে দেখো কত সহজে করে দেওয়া যায়। জলের পরিমাণ সমান করে দিলাম, যেহেতু বাইরে থেকে দুধ মিশিয়েছি। সমান করার দরকার হয়নি, সমান কিন্তু রয়েই ছিল, করাই ছিল, তাই আমাদের খাটতে হলো কম। 3 থেকে 4 হলো, 1 রেশিও বাড়লো, টোটাল 3 আর 1-এ 4, 4 রেশিওটাই টোটাল মোট মিশ্রণ 20 লিটার। তাহলে 1 রেশিওটা কত, 5 লিটার। তার মানে কত লিটার মেশানো হয়েছে, 5 লিটার মেশানো হয়েছে। চলে আসলাম পরের অঙ্কে। মাই ডিয়ার স্টুডেন্টস, চলে আসলাম পরের অঙ্কে। কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। দেখো সেম টাইপের, একটু ঘুরিয়ে বলা আছে চিন্তা ভাবনাটা। ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, মানে আগে পূর্বে কত লিটার মিশ্রণ ছিল দেওয়া ছিল, কত মেশানো হয়েছিল সেটা বার করতে বলা হয়েছে। এইবারের অঙ্কটা কত মেশানো হয়েছে সেটা বলা আছে, পূর্বে কত মিশ্রণ ছিল টোটাল সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে সিমিলারলি দুধ জল দেখতে পাচ্ছি 2:1 ছিল, কত হলো 11:5। বাইরে থেকে কি মেশানো হলো, 2 লিটার দুধ মেশানো হলো। তাহলে জলটাকে সমান করে দাও, জলটাকে সমান করে দাও। আমি দেখতে পাচ্ছি তোমার জলকে আমরা এখানে 5 ছিল, তাই একে 5 দিয়ে গুণ করলাম, এটাকেও কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে। তার মানে রেশিওটা ফাইনালি পেলাম 10:5, 10:5 ফাইনালি পেলাম। আর এটা তো 11:5ই ছিল। দেখো পরিমাণ কিন্তু সমান হয়ে গেছে, কার, জলের পরিমাণ, যেহেতু দুধ মিশিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছি কত রেশিও বাড়লো, 1 রেশিও বেড়েছে, তাই না? এই 1 রেশিওটাই অঙ্কে 2 লিটার বলছে, 1 রেশিওটা অঙ্কে 2 লিটার দুধ মেশানোর কথা বলছে। তাহলে পূর্বে কত ছিল বলো, 10 + 5 মানে 15। তাহলে 15 রেশিওটা কত হবে, নিশ্চয়ই 1 রেশিও 2 লিটার হলে 15 রেশিও, 15 দুগুণে 30 লিটার, 15 দুগুণে 30 লিটার। খেয়াল করো, তার মানে পূর্বে 30 লিটার মিশ্রণ ছিল, পূর্বে 30 লিটার মিশ্রণ ছিল। দেখো এতটাই সহজে করা যায়, না কোনো এক্স ধরছি, না কোনো ফর্মুলা। জলকে সমান করে দিলাম, যথারীতি দুধও 10 পরিমাণ হলো, 10-এর থেকে 11 হলো, তার মানে 1 বাড়লো। এই যে 1 বৃদ্ধি পেয়েছে সেটা 2 লিটার মেশানোর জন্য, তাহলে 1 রেশিওটাই 2 লিটার। টোটাল 10 আর 5-এ 15 রেশিও ছিল, তার মানে 15 রেশিওটা কত হবে, 30 লিটার। সবসময় মনে রাখবে এই পরিবর্তনের পর কিন্তু এই রেশিওগুলো আর দরকার নেই, এই রেশিওগুলো নিয়েই তোমাকে কাজ করতে হবে, এই রেশিওগুলো নিয়েই কিন্তু তোমাকে কাজ করতে হবে। এই হচ্ছে মূল কনসেপ্টের জায়গা। চলে আসলাম পরের অঙ্কে। দেখে নাও মিশ্রণের আরেকটা ইম্পর্টেন্ট সাম। 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:9 and 9:2। ওকে, 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? দেখো খুব ভালো অঙ্ক, পরীক্ষায় বারবার আসে এই ধরনের অঙ্ক। কিভাবে তুমি করবে, কিভাবে ভাববে,
এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি বলছি যে তোমরা যে কোনো একটা আইদার দুধকে নিয়ে অঙ্কটা করো অথবা জলের পরিমাণ নিয়ে অঙ্কটা করো। ধরো আমি যদি দুধের পরিমাণ নিয়ে করি, প্রথমটাতে দুধের পরিমাণ কত 7/9, টোটাল 9-এর মধ্যে 7 ভাগ। দ্বিতীয়টাতে দুধের পরিমাণ কত, নিশ্চয়ই 9/11, টোটাল 11 ভাগের মধ্যে 9 ভাগ। মেশানোর পর দুধের পরিমাণ কত 4 ইউনিট, টোটাল কতর মধ্যে 5-এর মধ্যে। এবার দেখে নাও অ্যালিগেশন পদ্ধতি অ্যাপ্লাই করলে কি হয়। জাস্ট মাইনাস করছি, তুমি যদি মাইনাস করো এলসিএম হয়ে যাবে 5 × 11, 5 নং 45, 4 11 নং 44, বিয়োগ করলে 1, 5 1। দেখো কিভাবে ক্যালকুলেশনটা করছি, 5 আর 11 পরস্পরের মৌলিক, তাই 5 × 11 করলে এলসিএম পেয়ে গেলাম 5 9 45, ক্রস গুণ 11 4 44, 45 আর 44 বিয়োগ করলে আমরা 1 পাই। ঠিক আছে, 1 পেয়ে যাচ্ছি ইস-টু, এই পার্থক্যটা নিয়েছি। এলসিএম আবার 5 × 9, এলসিএম আবার 5 × 9, 5 সাথে 35, 4 নং 36 বিয়োগ করলে 1। তাহলে কি রেশিওতে মেশাতে হবে দেখো, আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। জাস্ট 5 5 ক্যান্সেল করো, তার মানে 1/11, 1/11 ইস-টু 1/9। ক্যালকুলেশন করার বিরাট দরকার নেই, 9:11 রেশিওতে মেশাতে হবে। 9:11 রেশিওতে এই দুই প্রকারের মিশ্রণ মেশাতে হবে, যাতে তোমাদের দুধ ও জলের অনুপাত 4:1 হয়। দেখো এইভাবে খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারি। ঠিক আছে, এটা 9/11, 9/11, 4/5 মাইনাস করে 1/55, 7/9 আর 4/5-এর মধ্যে পার্থক্য 1/45, 5 5 কেটে গেল, 1/11/1/9 রেশিও করলে 9:11। কিছু করার নেই, খুব সিম্পলি হয়ে যায়। রেশিওর থেকে আবার অ্যালিগেশন একটু ফাস্ট হবে, সেক্ষেত্রে তুমি যদি ফ্র্যাকশনের ক্যালকুলেশন খুব ইজিলি করতে পারো, কোনো সমস্যাই থাকবে না, ইজিলি আনসার হয়ে যাবে। নেক্সট কি বলছে, একজন লোক এবং তার মেয়ের বয়সের গড় 34 বছর, যদি 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 34 বছর। ওকে, যদি 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 4:5 হয়, তাহলে মেয়েটির বর্তমান বয়স কত? আচ্ছা, একজন লোক এবং তার মেয়ের বয়সের গড় 34 বছর, তাহলে ব্যক্তিটি মানে ম্যান প্লাস ডটার 34 মানে টোটাল কত বলো 68। 34 মানে 34 × 2 করে দাও, গড় বলছে 34, টোটাল 68। যদি 4 বছর পর তাদের বয়সের অনুপাত 14:5 হয়, 4 বছর পর, তার মানে 4 বছর পর মানে বাবারও 4 বছর বাড়বে, মানে ওই ব্যক্তিরও 4 বছর বাড়বে, মেয়েরও 4 বছর বাড়বে। টোটাল কত হবে বলো, টোটাল হয়ে যাবে 68 আর 8 76। কিন্তু রেশিওটা কত হবে, ম্যান ইস-টু ডটারের রেশিওটা বলে দিয়েছে, হয়ে যাবে 14:5। তাহলে টোটাল রেশিও দেখতে পাচ্ছি 4 আর 5-এ 19 রেশিওটাই 76, তাহলে 1 রেশিওটা কত, নিশ্চয়ই 4। তাহলে 4 বছর পর ম্যান হবে 4 14 56, আর ওই মেয়েটির বয়স হবে 4 5 20। কি জানতে চেয়েছে, তাহলে মেয়েটির বর্তমান বয়স কত? আচ্ছা 20 বছর, সে তো 4 বছর পরে, তাহলে বর্তমান বয়স কত? মেয়েটির বর্তমান বয়স কত? 20 বছর, সে তো 4 বছর পরে, তাহলে বর্তমান বয়স নিশ্চয়ই 20 বছর কমিয়ে দাও। বর্তমান বয়স নিশ্চয়ই মেয়েটির 20 বছর কমিয়ে দাও, কত হয়ে যাবে? হয়ে যাবে 16 বছর। দেখো কত সহজে করা যায়। 34 ছিল গড়, 68 হয়ে গেল মোট। 4 বছর পরে দুজনেরই 4 4 করে বাড়বে 76। রেশিওটা কত, 14:5, টোটাল 19টাই 76, মানে সিঙ্গেল রেশিও 4, আলাদা করে 4 গুণ করে দাও, এটা 56, এটা হয়ে যাবে 20। 4 বছর পর মেয়ের বয়স, তাহলে বর্তমান নিশ্চয়ই তুমি 4 বছর কমিয়ে দেবে। 20 বছর বয়স যদি 4 বছর পরে হয়, তাহলে বর্তমান নিশ্চয়ই 4 বছর কমিয়ে 16 বছর বয়স। দেখো কত ইজিলি করে দেওয়া যায়, রাইট আনসার ডি। চলে আসলাম পরের অঙ্কে, দেখে নাও চলে আসলাম পরের অঙ্কে। কিভাবে ভাবছি, কিভাবে করছি, একটু চেষ্টা করো বোঝার। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 6:7। 6 বছর পর এটাই হয়ে যাবে 6:7। দেখো কোনো এক্স ধরার দরকার নেই, 5 বছর আগে বি এর বয়স কত ছিল খেয়াল করো। আমরা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছি, কত রেশিও বেড়েছে 1, কত রেশিও বেড়েছে 1, তাহলে বিশেষ চিন্তা করতে হবে না। এই একটাই কিন্তু 6 বছর,
এই একটাই কত হলো, এই একটাই কিন্তু 6 বছর হয়ে গেল। তাহলে বলো একটা যদি 6 বছর হয়, ঠিক আছে, তাহলে এটা কত বয়স, এটা কত বয়স, এটা নিশ্চয়ই 6 6 36 বছর, এটা নিশ্চয়ই 6 6 36 বছর। আচ্ছা 5 বছর আগে বি এর বয়স কত ছিল? বি এর বয়স, এজ অফ বি, দেখো বর্তমানটা নিশ্চয়ই এটা, বর্তমানটা নিশ্চয়ই এটা, তাহলে বর্তমানে বি এর বয়স যদি 36 হয়, তাহলে 5 ইয়ার্স এগো বি এর বয়স কত ছিল? নিশ্চয়ই 5 বছর কমে যাবে, কত হবে বলো? 31 বছর। নিশ্চয়ই 5 বছর কমে যাবে, কত হবে বলো? 31 বছর। তার মানে বিয়ের বয়স কিন্তু আমরা সি অপশান পেয়ে গেলাম। দেখো কত সহজে করা যাচ্ছে, কিচ্ছু ভাবনা চিন্তা আছে অতিরিক্ত? কিছুই ভাবছি না, এক বেড়েছে এক বেড়েছে, একটাই 6, 6টা কত? 36, বর্তমানে 36, 5 বছর আগে নিশ্চয়ই 31 ছিল, তাই না? 5 বছর আগে সরাসরি বলছে, রাইট আনসার সি। চলে আসলাম নেক্সট কোয়েশ্চেন, বলছে 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল। বুঝবে ভালো করে, 18 বছর আগে, তাহলে ওই ম্যান আর সান, 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল, তাহলে 3:1 ছিল 18 বছর আগে। বর্তমানে লোকটির বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে এখন কিন্তু 2:1, বর্তমানে 2:1। বর্তমানে লোকটি এবং তার ছেলের বয়সের সমষ্টি কত? দেখো খুব সিম্পল চিন্তাভাবনাটা দেখো, তফাৎ এদের 1 কিন্তু এদের 0, তাই এদের তফাৎ কত হচ্ছে বলো? 1, 1 দিয়ে এটাকে গুণ করব, 3 1 3, এককে 1। এদের তফাৎ কত বলো? 2, 2 দিয়ে এটাকে গুণ করব, 2 2 4, আর এটা 2 1 2। বোঝা গেল? এবার তাকাও, তার মানে 18 বছর আগে রেশিওটা এটা, আর বর্তমানে কিন্তু রেশিওটা এটা, তাহলে তফাৎ কত? রেশিও 1, তফাৎ 1, এটাই হচ্ছে 18 বছর আগে, এটাই হচ্ছে 1 রেশিওটাই 18 বছর আগে। এবার বলছে বর্তমানে লোকটি এবং তার ছেলের বয়সের সমষ্টি কত? তার মানে দেখো 1 রেশিওটা যদি 18 হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারছি, 1 রেশিওটা যদি 18 হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারছি 3 আর 1 4 রেশিওটা কত? 3 + 1 4 রেশিওটা কত? সরাসরি 4 × 18, 72 বছর বয়স, তাই না? সে তো কোনটা 72 বছর বয়স? 18 বছর আগে, তাই না? 18 বছর আগে 72 বছর বয়স। তুমি যদি বর্তমানটা দেখো, এটা নিশ্চয়ই বর্তমান, তাহলে 4 আর 2 কত হয়ে যাবে? 6, 6 × 18 কত হবে? 6 6টা 48, 108 বছর। তার মানে তুমি দুদিক থেকেই দেখতে পারো, 72 বছর 18 বছর আগে যোগফল, আর বর্তমানে যোগফল কত? নিশ্চয়ই 108 বছর। বর্তমানে যোগফল কত? নিশ্চয়ই 108 বছর। কি করলাম? কিছুই করলাম না, তাকাও সবাই কিভাবে ভাবলাম একটু দেখে নাও। ভাবছি কিভাবে, একটা জিনিস খুব ক্লিয়ার যে 3:1 এদের পার্থক্য দিয়ে গুণ করে পেয়েছি, 4:2 এদের পার্থক্য দিয়ে গুণ করে পেয়েছি, রাইট? তফাৎ 1, তফাৎ 1, 1 রেশিওটাই 18 বছর। তাহলে বর্তমানে দুজনের যোগফল কত? 6 রেশিও। বর্তমানে এটা তো 18 বছর আগে, তাহলে বর্তমানে চেয়েছে এই যে তার ছেলের বয়স, বর্তমানে লোকটি এবং তার ছেলের বয়সের যোগফল, তাহলে 1 রেশিওটা 18 হলে টোটাল 4 আর 2 6, 6 রেশিওটা কত হবে? নিশ্চয়ই 108 বছর। তাহলে আমাদের সঠিক আনসার অবশ্যই অপশান ডি। চলে আসলাম পরের কোয়েশ্চেনে, দেখো কত ইজিলি করা যায়। এইভাবে ভাবো, চিন্তা ভাবনাটা এইভাবে রাখো। আজকে হয়তো একটু টাইম লাগছে, দেখবে 2 দিন পর এই অ্যাপ্রোচে তোমার অঙ্ক জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, সহজে করতে পারবে। স্নেহার বয়স তার বাবার বয়সের 1/6 অংশ, তাহলে এটা হচ্ছে ফাদার স্নেহা। বাবার বয়স যদি 6 হয়, স্নেহার বয়স ডেফিনেটলি 1, 1/6 অংশ বলছে। 10 বছর পরে স্নেহার বাবার বয়স বিমলের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে 10 বছর পর স্নেহার বাবার বয়স বিমলের বয়সের দ্বিগুণ হবে, মানে 2:1 হবে 10 বছর পর। যদি 2 বছর আগে বিমলের 8তম জন্মদিন পালিত হয়ে থাকে, 2 বছর আগে বিমলের 8তম জন্মদিন পালিত হয়েছে, তাহলে ভালো করে বুঝবে, তাহলে বিমলের 8তম জন্মদিন পালিত হয়েছে 2 বছর আগে, তাহলে বিমলের বর্তমান বয়স কত? নিশ্চয়ই 10 বছর। বর্তমান বয়স কত বিমলের? নিশ্চয়ই 10 বছর, তাই না? এবার বলছে স্নেহার বাবার বয়স বিমলের বয়সের দ্বিগুণ হবে 10 বছর পরে,
তাহলে 10 বছর পরে বাবার বয়স কত হবে? বিমলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 10 বছর পর বিমল কত হবে বলো? 10 বছর পর বিমল হবে নিশ্চয়ই 20 বছর। কেন? কেননা 10 বছর তো ছিলই বর্তমানে, 10 বছর পর 20 হবে। তাহলে বিমলের বাবা কত হবে? নিশ্চয়ই 40 বছর হবে। মানে তোমার স্নেহার বাবা নিশ্চয়ই 40 বছর হবে, তাই না? তাহলে 10 বছর পরে স্নেহার বাবার 40 বছর। ভালো করে বুঝবে, 10 বছর পরে স্নেহার বাবার 40 বছর। তাহলে বর্তমানে কত? নিশ্চয়ই 30 বছর। বর্তমানে কত? নিশ্চয়ই 30 বছর। 6-এর কত গুণ বলো? 5 গুণ। তাহলে স্নেহার বর্তমান বয়স কত? নিশ্চয়ই 5 দিয়ে গুণ করলে 5 ইয়ার্স হয়ে যাবে। কি চেয়েছে? হ্যাঁ, তাহলে স্নেহার বর্তমান বয়স কত? স্নেহার বর্তমান বয়স ডেফিনেটলি দেখো 5 বছর হবে। স্নেহার বর্তমান বয়স ডেফিনেটলি 5 বছর হবে। একটু দেখো কি বলছে, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 10 বছর পর স্নেহার বাবার বয়স বিমলের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা, 10 বছর পর স্নেহার বাবার বয়স বিমলের বয়সে দ্বিগুণ হবে, তাই তো? তার মানে বিমলের বয়স 10 বছর, সেটা বর্তমানে। তাহলে 10 বছর পর বিমল কত হবে? নিশ্চয়ই 20 হবে। 10 বছর পর বিমল যদি 20 হয়, বাবা 20 ঠিক দ্বিগুণ 40। তাহলে বর্তমানে নিশ্চয়ই ফাদার কত হয়ে যাবে? বর্তমানে ফাদার নিশ্চয়ই 30 ইয়ার্স হয়ে যাবে। মানে স্নেহার বাবা 30 বছর, কারণ 10 বছর পরে যার 40 বছর বয়স, তাহলে বর্তমানে তার নিশ্চয়ই 30 বছর হবে, 10 বছর কমে যাবে। সেক্ষেত্রে তুমি বলো 6-এর কত গুণ 30 বছর? 5 গুণ। তাহলে 1-এর কত গুণ নিতে হবে? 5 গুণ। এখানে ল্যাঙ্গুয়েজটা একটু সমস্যা থাকতে পারে। কেন থাকতে পারে? যদি এরকম হতো যে 10 বছর বয়স যেটা হলো তার দ্বিগুণ 10 বছর পরে বাবার, তার মানে বিমলের 10 ধরছি, তার দ্বিগুণ 20, 6টাই হচ্ছে 20, তাহলে তোমার একটা কত হয়ে যাবে? 20/6, তার মানে 10/3। না, ঠিক আছে। তাহলে স্নেহার বর্তমান বয়স কিন্তু 5 বছর। স্নেহার বর্তমান বয়স কিন্তু 5 বছর। ফোর্থ অপশানটাকে একটু চেঞ্জ করে নিয়ে আনসারটা আমি বলে দিলাম। সবার ক্লিয়ার হলো? একদম পরিষ্কার হলো? নিশ্চয়ই হলো। একদম অঙ্ক পড়বে। স্নেহার আরেকবার বলে দিচ্ছি, স্নেহার 1, বাবার কত? 6। কেন বলেছে? 1-এর 6 বয়স। 10 বছর পর স্নেহার বাবার বয়স বিমলের বয়সের দ্বিগুণ হবে। বিমলের বর্তমান বয়স 10 বছর, ঠিক আছে। তাহলে 10 বছর পরে বিমল কত বছর হবে? নিশ্চয়ই 20 বছর হবে। বিমলের স্নেহার বাবা কিন্তু কি হবে? তোমার স্নেহার বাবার বয়স দ্বিগুণ হবে। তাহলে বিমলের বয়সের দ্বিগুণ কত হবে বলো? নিশ্চয়ই 40 বছর। সেটা তো 10 বছর পরে। তাহলে বর্তমানে বাবার বয়স নিশ্চয়ই 30 হবে। 10 বছর আগে নিশ্চয়ই, 10 বছর পরে 40 হলে বর্তমানে নিশ্চয়ই 30 হবে। এবার 30 6-এর কত গুণ বলো? 5 গুণ। তাহলে 1-এর 5 গুণ করে দাও, 5 বছর। ঠিক আছে? একদম পরিষ্কার। যেরকম ল্যাঙ্গুয়েজ বলেছে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু এটাই হবে। ঠিক আছে? কেননা বিমল বর্তমানে 10 বছর, কিন্তু 10 বছর পরে বিমল হবে 20 বছর। বাবা দ্বিগুণ হয়ে যাবে 40, রাইট? এটা 5 বছর পর বললে বিষয়টা কিন্তু সঠিক আনসার হতে পারত। 5 বছর হলে এটা হয়ে যেত 15, এটা 30 হতো। 30 এটা 20 হয়ে যেত। আর তাতেও হওয়ার চান্সেস কম। ঠিক আছে? সেটাও কিন্তু হওয়ার চান্সেস কম। এটা যদি 40 হতো, হতে পারত। এটা 40 হলে 40, 6 রেশিওটাই 40, রাইট? তাহলে তোমার 1 রেশিও হয়ে যেত 20/3, 5 রেশিও হয়ে যেত তোমার 20/3। হচ্ছে না, হিসেব মতো হচ্ছে না। সেক্ষেত্রে 5 বছরই সঠিক আনসার হবে। 5 বছরই সঠিক আনসার হবে। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ যেরকম আছে সেই অনুযায়ী 5 বছরই সঠিক আনসার হবে। চলে আসছি পরের অঙ্কে। একজন ব্যক্তিকে বছরে তার বয়স বলতে বলা হলো। ওকে, এক ব্যক্তিকে তার বয়স বলতে বলা হলো, এটা খুব ভালো অঙ্ক। লোকটি বলল 3 বছর পর তার বয়সকে 3 দিয়ে গুণ করে। তাহলে লোকটির বয়স আমি ধরলাম এই, বর্তমানে এই। লোকটি বলল 3 বছর পর তার বয়সকে 3 দিয়ে গুণ করে। 3 বছর পর তার বয়সটা এটা হবে। 3 দিয়ে গুণ করতে বলা হলো তার বয়সকে, গুণ করে। তার থেকে আরও 3 বছর
তার থেকে আরও 3 বছর আগের 3 গুণ বয়স বাদ দিলে 3 বছর আগের 3 বছর আগে নিশ্চয়ই এই বয়সটা ছিল, তার 3 গুণ বাদ দিলে তার বয়স পাওয়া যায়, মানে এ পাওয়া যায়। দেখো জাস্ট এটা তৈরি করে নিলে অঙ্কটা কত সহজ হয়। লোকটি বলল তার বয়সের সঙ্গে 3 বছর যোগ করতে, তার 3 গুণ নিতে, সেখান থেকে 3 বছর আগের বয়সে 3 গুণ বিয়োগ করতে। 3 বছর আগের বয়স এটা, বর্তমানে যেহেতু এই ধরেছি, তার থেকে 3 গুণ বিয়োগ করতে, তার 3 গুণ বিয়োগ করলে আমরা এটা পাবো, তবে গিয়ে তার বয়সটা পাওয়া যাবে। এবার এটাকে সলভ করলে ইজিলি আমরা তার বয়স পেয়ে যাব। কত হয় বলো? 3a প্লাস 9 মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল টু কত? এ। 3a মাইনাস 3 কেটে গেল, তাহলে এ হয়ে যাচ্ছে কত? নিশ্চয়ই 18 বছর। এ হয়ে যাচ্ছে কত? নিশ্চয়ই 18 বছর। এটাই তার বর্তমান বয়স ছিল, এটাই তার বর্তমান বয়স ছিল। দেখো কত সহজে করা যায়। ল্যাঙ্গুয়েজটা যদি আমরা ঠিকঠাক সাজিয়ে নিতে পারি তাহলে কিন্তু ইজিলি আমরা 18 ইয়ার্স বলতে পারবো, ইজিলি আমরা 18 ইয়ার্স বলতে পারবো। ঠিক আছে, একদম ক্লিয়ার। চলো নেক্সট। দুই ব্যক্তির বয়সের পার্থক্য হলো 10 বছর। ওকে, দুই ব্যক্তির বয়সের পার্থক্য 10 বছর। 15 বছর আগে বড়জনের বয়স ছোটজনের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে 15 বছর আগে এটা এল্ডার ধরলাম আর একে আমরা তোমার ইয়ঙ্গার ধরলাম, ঠিক আছে, ওয়াই। এবার বলছি দেখো, বড়জনের বয়স ছোটজনের বয়সের দ্বিগুণ ছিল 2:1, এটা 15 বছর আগে। বড় ব্যক্তির বর্তমান বয়স কত? বড় ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে এখানে এল্ডার মাইনাস ইয়ঙ্গার কত? আমরা 10 পেয়ে যাচ্ছি। এবার 15 বছর আগে বড়জনের বয়স ছোটজনের বয়সের দ্বিগুণ ছিল। 15 বছর আগে বড়জনের কত বয়স ছিল বলো? 15 বছর আগে বড়জনের এই বয়সটা ছিল, ঠিক আছে। আচ্ছা, 15 বছর আগে ছোটজনের কত বয়স ছিল? নিশ্চয়ই এই বয়সটা ছিল। তাদের অনুপাতটা 2:1 বলছে, তাদের অনুপাতটা সরাসরি 2:1 বলছে। খেয়াল করো, এই হচ্ছে হিসেবটা। কিন্তু তাদের বয়সের তফাৎটা কত পেয়ে গেছি? তাদের বয়সের তফাৎটা কিন্তু আমরা পেয়ে গেছি তোমার এল্ডার মাইনাস ইয়ঙ্গার 10। তাহলে এখান থেকে আমরা এল্ডার কি লিখতে পারি? 10 প্লাস ইয়ঙ্গার, 10 প্লাস ইয়ঙ্গার বসিয়ে দাও। 10 প্লাস ইয়ঙ্গার মাইনাস 15, ঠিক আছে, এল্ডারের জায়গায় বসালাম, ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 15 ইকুয়াল টু 2/1। এটাকে সলভ করলে আমরা ইজিলি আনসার পেয়ে যাব। এটাকে যদি আমরা সলভ করি ইজিলি আনসার পেয়ে যাব। কত হচ্ছে বলো? এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 2y মাইনাস 30। তাহলে ওয়াইটা এদিকে নাও, ওয়াই পেয়ে যাচ্ছি, 30টাকে এদিকে নাও, 25 পেয়ে যাচ্ছে। তাহলে কি চেয়েছে? বড় ব্যক্তির বর্তমান বয়স হলো। তাহলে দেখো এটা তো ইয়ঙ্গার বেরোলো, তাহলে নিশ্চয়ই বয়সের পার্থক্য 10, তাহলে এল্ডার কত হবে? নিশ্চয়ই 25 প্লাস 10 35 হয়ে যাবে এল্ডার। যে বড় তার বয়স 35, যে বড় তার বয়স কিন্তু 35। তুমি এখানে অপশান টেস্টও করতে পারতে, ঠিক আছে, অপশান টেস্টও কিন্তু অনায়াসে করা যেত। কারেক্ট, একদম ক্লিয়ার, ইজিলি বোঝা গেল। কি করলাম আমরা? দুজনের বয়সের 15 বছর আগে বয়সের অনুপাত 2:1 করলাম। এল্ডার মাইনাস 15 ইয়ঙ্গার মাইনাস 15 ইকুয়াল টু 2:1। এল্ডারের জায়গায় 10 প্লাস ইয়ঙ্গার বসিয়ে দিলাম, 10 প্লাস ইয়ঙ্গার বসিয়ে দিলাম। ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 2y মাইনাস 30। তাহলে ওয়াই এর ভ্যালু দেখো ইজিলি 25 বেরিয়ে গেল। কেন? ওয়াইটাকে এদিকে নাও, 30টাকে এদিকে নাও, ওয়াই যেই 25 বেরিয়ে গেল, দেখো ওয়াই 25 সে তো ইয়ঙ্গার, কিন্তু এল্ডার তো 10 বছরের পার্থক্য, মানে এল্ডার 10 বছরের বড়। যথারীতি 25-এর সঙ্গে 10 যোগ করলে আমরা ইজিলি আনসার 35 বছর পেয়ে যাব। দেখো এত সহজেই কিন্তু অঙ্কগুলো করা যায়। অনেক সময় কি করে, ল্যাঙ্গুয়েজের খেলা খেলতে পারে, যেরকমভাবে এই অঙ্কটায় ছিল, যেরকমভাবে এই অঙ্কটায় ছিল, এরকম কিন্তু ল্যাঙ্গুয়েজ নিয়ে সমস্যা থাকতেই পারে। বাট ল্যাঙ্গুয়েজে তোমায় কি করবে, যখন দেখবে অঙ্ক সহজ, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে আলোচনার মাধ্যমে, মানে জাস্ট তুমি যদি ল্যাঙ্গুয়েজটা খুব মন দিয়ে পড়ো, সেখানে যদি কোনো রকম এরার না থাকে, তুমি ইজিলি এই ধরনের অঙ্ক করে ফেলতে পারো। তাহলে আজকে আমরা দেখো যে ধরনের অঙ্কগুলো আলোচনা করলাম, মূলত 3টে চ্যাপ্টার আজকে আলোচনা হলো। কি কি?
তোমাদের আমি ফার্স্ট স্লাইডেই বলেছিলাম কি কি চ্যাপ্টার, রেশিও, প্রপোর্শন, মিক্সচার এবং প্রবলেম অন এজেস। কেপি যে অথবা ডাব্লিউপি কনস্টেবলের যে অঙ্কগুলো আসে সেগুলো খুব যে কঠিন আসে তা না, কিন্তু বেশ কনসেপচুয়াল জায়গা থাকে যেগুলো একবার বুঝে নিলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, তোমরা চর্চা করতে থাকো, আরও পরপর বিভিন্ন চ্যাপ্টার আসবে। জাস্ট বেসিকটা বলে আমি কিছু ভালো অঙ্ক প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। মূলত যারা যারা একদম নতুন অঙ্ক শিখছো এই ধরনের পরীক্ষার জন্য, তাদের অনেকটাই কনসেপ্ট গ্রো করার একটা সুবিধা হবে এই ভিডিও থেকে। এবং সঙ্গে যারা প্র্যাকটিস করতে চাইছো বিভিন্ন টাইপ অফ সাম, তাদেরও প্র্যাকটিসের জায়গাটা রইল। তবে হ্যাঁ, পরবর্তীকালে আরও বিভিন্ন ভালো অঙ্ক এই চ্যাপ্টারগুলোর ওপর ডেফিনেটলি প্র্যাকটিস করাবো, আমি বিভিন্ন ভিডিওতে নিয়ে আসবো। আজকে এতটাই। এই ভিডিওতে এই 3টে চ্যাপ্টার হলো। পরবর্তী ভিডিওতে তোমাদের কিছু কমেন্টস বা তোমাদের সাজেশন থাকতেই পারে যে স্যার এই চ্যাপ্টারগুলো আনলে ভালো হয়, সেগুলোই অবশ্যই নিয়ে আসবো। তোমরা কমেন্টে বলতে থাকবে এবং আমি সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার তুলে ধরবো। এইভাবে চ্যাপ্টারগুলো কনসেপ্ট রেডি করো, পরীক্ষা হলে তুমি কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবে বাকিদের থেকে। অনেক শুভেচ্ছা রইল আগামী পরীক্ষার জন্য। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।